যারা আপনাদের কাছে বিরাগভাজন হয় তারা প্রায় আপনাদেরকে বলে যে আপনারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করবেন, কিন্তু বস্তুনিষ্ঠতা আসলে কি এর কোনো ব্যাখ্যা আপনি কোথাও খুঁজে পাবেন না। গণমাধ্যমের দৃষ্টিকোণ থেকে বস্তুনিষ্ঠতা হলো কোনো কিছুকে বাড়িয়ে বা কমিয়ে কোথাও যদি দুর্ঘটনা ঘটে, দুজন মারা গেলে আমি 3 জন বলতে পারি, 2 জনই আমাকে বলতে, আহত হয়েছে 5 জন, আমি লিখে দিতে পারবো না যে 10 জন আহত। এটা একটা খুব সিম্পল দৃষ্টান্ত হয়ে গেল, কিন্তু বস্তুনিষ্ঠতা আসলে অনেক বড় একটা, যদি আমরা গভীরে প্রবেশ করতে চাই তাহলে অনেক বড় একটা বিষয়। সাংবাদিকতার যে মৌলিক জায়গাটা সেটা হলো, প্রথমটা হলো এগ্রি, সঠিকতা। আমি যা লিখছি, যা আমি বলছি, যা আমার রিপোর্টিং এ আসছে তা সত্য, তা সঠিক। হ্যাঁ, সাংবাদিক সত্য কথা বলে, এবং সে যা লিখছে সে যদি বলে থাকে চালের দাম 55 টাকা কেজি প্রতি হয়ে গেছে, এটা সত্য, কিন্তু 56 টাকায় আপনি 55 টাকা লিখতে পারছেন, 44 টাকায় 55 টাকা লিখতে পারছেন, আপনার সঠিক এগুলো একটু। দ্বিতীয় হলো, আমরা যে উপকরণগুলোকে নিয়ে সাংবাদিকতা করি তার অন্য আরেকটা জায়গা হলো সবকিছু রিপোর্টিং করা যায়, যেখানে মানুষের পাবলিক ডিমান্ড আছে, ইন্টারেস্ট আছে। কারণ পাবলিক ইন্টারেস্ট আমার কৃষি আছে, পর্নোগ্রাফিতে আছে, সেটা নিশ্চয়ই সাংবাদিকতা করবো না। মানুষের প্রাইভেট লাইফ কোথায় জনগুরুত্ব সম্পন্ন বিষয়, যেখানে মানুষের জানবার অধিকার আছে, সেটা আমরা তুলে ধরবো। এবং কিভাবে তুলে ধরবো? একটা বড় জায়গা হলো ভারসাম্য। ঢাকা শহরে পানির সংকট, এখানে পানি সরবরাহকারী ঢাকা ওয়াসা, এরকম থাকে ঢাকার মানুষ। আমি যদি ঢাকার পানির সংকটের কথা বলি তাহলে মানুষের কথা বলতে হবে যে নাকালপাড়ার মানুষ পানি পাচ্ছে, কিন্তু কেন পাচ্ছে না যদি ওয়াসা বক্তব্য না দেয় তাহলে সেটা একটা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সেটা একটা সঠিক সাংবাদিকতা, তার বক্তব্যটাও না। ছাত্র অত্যন্ত বড় আইনজীবী এবং একই সাথে বিশাল ছিলেন, এখন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান। আপনি দেখবেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যত জার্নালিস্ট তারা কোনো রেকর্ডিং নেই, আমরা নিজে আপনার নিজের দেখতে যদি যেভাবে দেখানো আপনি যদি দেখতে পেতেন কেমন লাগে আপনার খারাপ লাগে। এই কারণে বলা হয় যে নিজেরও মর্যাদা, মর্যাদা আছে শিশু, তাকে আপনি কিভাবে উপস্থাপন করছেন একটা পত্রিকায় কিংবা টেলিভিশন। আজকে একটা কথা বলা হয় 1970 আমাদেরকে আইন আছে, শিশু আইন, এটা হলো ন্যায্যতার জায়গা। সুতরাং এনাদার ওয়ে আমার বস্তুনিষ্ঠতা হলো ফেয়ারনেস, ন্যায্যতা। আমি কি ন্যায্য আচরণ করছি? এবং ন্যায্য আচরণের জায়গাটা কিরকম? যার বিরুদ্ধে অভিযোগ তাকে আমি বলার সুযোগ দিচ্ছি, এটি হলো বড় ন্যায্যতার জায়গা। কিন্তু ন্যায্যতার স্পেকট্রামটা কিন্তু আমরা যখন কথা বলি তখন অনেক বড়। সাংবাদিকতা আমরা যারা আসি তাদের প্রত্যেকেরই নিজস্ব বিশ্বাস, রাজনৈতিক বিশ্বাস আছে, ধর্মীয় বিশ্বাস আছে, সামাজিক বিশ্বাস আছে। এইগুলো থেকে আমি নিজেকে মুক্ত রেখে সাংবাদিকতা করতে পারিনি। বলা যে সাংবাদিকতা করি মানুষের জন্য, সেখানে কি অসংখ্য নাম না জানা মানুষ যারা আপনারা অযাচিতভাবে কারো ক্ষতি না, কথাটা খেয়াল করবেন, আমি বলছি অযাচিতভাবে যেন ক্ষতি না করে। আপনার লেখা কারো না কারো পক্ষে যাচ্ছে, আপনার লেখা কারো না কারো বিপক্ষে যাচ্ছে, কিন্তু কোনো ক্ষেত্রেই আমি ইচ্ছাকৃতভাবে কারো বিপক্ষে যাইনি, ইচ্ছাকৃতভাবে কারো পক্ষে যাইনি। আমার প্রেস আমাকে কারো পক্ষে নিয়ে গেছে, কারো বিপক্ষে নিয়ে গেছে। একটি পাড়ায় আক্রমণ, ধরেন পূজায় আক্রমণ হয়েছে, আমরা তো কিছুদিন আগে দেখেছি। আপনি সত্যতা তুলে ধরেন যদি, এই রিপোর্ট যারা আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে যাবে, আর যারা আক্রান্ত হয়েছে তাদের পক্ষে যাবে। উভয় ক্ষেত্রেই আপনি কিন্তু কোনো পক্ষ অবলম্বন করেন, আপনি শুধু রিপোর্ট করতে গিয়ে, সাংবাদিকতা করতে গিয়ে। তো এই জায়গা থেকে আরো বেশ কিছু জায়গায় মানুষের ব্যক্তিগত বিশ্বাস, আমি ভয়ঙ্কর রকমের ধার্মিক সাংবাদিক হিসেবে, কিংবা আমি ধর্ম সেভাবে পালন করি না, কিন্তু আমি যেন আমার সাংবাদিকতার মধ্যে অন্য ধর্মের বিশ্বাসীকে আঘাত পাই। আমি সমাজের প্রিভিলেজ ক্লাস, তাই আমার সন্তান আমার কাছে খুবই আদরের, কিন্তু আমি যেন পথ শিশুকে নেগেটিভ দৃষ্টিতে না দিই, তাই ওরা তো রাস্তা ছিল।
যিনি দাড়ি টুপি রেখেছেন, আমি যেন তাকে দেখলেই মনে না করি উনি একটা যুবক। আর যিনি গেরুয়া পোশাক করেছেন, আমি যেন মনে না করি সেই দেশের মানুষ। নারী মানেই কম শক্তিশালী, সে কিছুই বুঝছে না। পুরুষ মানে অনেক কিছু বুঝছে। সাংবাদিকদের এই প্রত্যেকটা সংস্কার থেকে বেরিয়ে এসে সাংবাদিকতা করতে হয়, এবং আপনি যে লেখাটা লিখেন, যে কথাটা বলেন, যেটা প্রকাশিত হয়, যেটা প্রচারিত হয়, সেটা এই সমস্ত মোহ থেকে দূরে থেকে নির্মোহভাবে উপস্থাপন করা, সেটাই বস্তুনিষ্ঠ। এখন এই যে হলুদ সাংবাদিকতার কথা বলছি অনেকে, হলুদ সাংবাদিকতার একটা ইতিহাস আছে, আপনারা জানেন যে 1973 সালের 1883 নিউ ইয়র্ক ওয়ার্ল্ড নামে একটা পত্রিকা ছিল আমেরিকাতে। তো নিউ ইয়র্ক ওয়ার্ল্ডের বিখ্যাত সাংবাদিক ছিলেন জোসেফ পুলিৎজার, এবং আগের মালিক ছিলেন যিনি, তার কাছ থেকে তিনি এটা কিনে নিয়েছিলেন। আর উইলিয়াম হার্স্ট নামে আরেকজন সাংবাদিক ছিল অন্য একটা কাগজে। এখন পুলিৎজার যখন কাগজটা কিনে নিল, তার কাগজটা খুব জনপ্রিয় হয়ে গেল, হার্স্টের কাগজটা পড়ে গেল। তখন সে কি শুরু করলো? বানানো গল্প দিয়ে, যার যেমন মন চায় সেরকম সংবাদ, মানে ইচ্ছাকৃতভাবে, উদ্দেশ্য প্রণোদিতভাবে কারো বিরুদ্ধে খবর প্রচার, নেতিবাচক খবর প্রচার। আজকাল আপনারা ইউটিউবে, ফেসবুকে যেগুলো দেখতে পাচ্ছেন, নানা জায়গা থেকে বিদেশ থেকে বসে বসে যা মন চায় দিয়ে দিচ্ছে, কারো সাথে কোনো বক্তব্য নেই। এই কাজ করা শুরু করল, এবং যেটাকে কার্টুন প্রকাশ করছে। হ্যাঁ, যেটাকে কার্টুন প্রকাশ করছে, সেই কার্টুনটা ছিল ভয়ঙ্কর রকমের, মানে আইনের ভাষায় যেটাকে বলা হয় ডেরিভেটিভ। তো সেই কার্টুনের নাম ছিল ইয়েলো, সেখান থেকে আসছে ইয়েলো সাংবাদিক। আজকে এটা খুবই পপুলার, যে কোনো ধরনের খারাপ সাংবাদিকতাকে বলা হচ্ছে ইয়েলো সাংবাদিকতা। বাংলাদেশে যে এরকমটা হয় না তা কিন্তু, বাংলাদেশে এরকম হয়, তবে আগের থেকে সংখ্যায় কমে আসছে, এবং সেখানে বড় অবদান হলো প্রেস কাউন্সিল, ইনস্টিটিউট, তারা অবদান। কনটেক্সটটা হলো সোসাইটি, কনটেক্সটটা হলো এই সমাজ, কনটেক্সটটা হলো বাংলাদেশের আইন কানুন, কনটেক্সটটা হলো মিডিয়া ল, কনটেক্সটটা হলো সবার উপরে যেটা, সেটা হলো মানুষের। এবং সাংবাদিকতা সম্পর্কে বলা হয় যে সাংবাদিকতা এমন একটা পেশা যেখানে একজন ব্যক্তিকে যে সাংবাদিকতা করেন তাকে রীতিমতো নিয়মিত লড়াই করে। সেই লড়াইটা নিজের সাথে, আমি কি ঠিক কাজটা করতে পারি, আপনাকে বিভ্রান্ত করতে পারে, অথবা আপনাকে ঈর্ষা করতে পারে। এই লড়াই আপনার মালিকের সাথে, এই লড়াই আপনার ইউনিয়নের সাথে, এই লড়াই বুদ্ধিজীবীর সাথে, এই লড়াই কর্পোরেটের সাথে, এই লড়াই রাজনীতির সাথে, এবং ইন্টারদাদের এই লড়াইটা মানুষের জন্য শত্রুতা সামনে নিয়ে আসা। সুতরাং ওই জায়গা থেকে আমরা মনে করি সাংবাদিকতার একটা ভিত্তিক জায়গা হলো ইন্টারদাদে। আমি যে কারণে সাংবাদিকতা করতে চাই, নিশ্চিত এখানে যারা প্রত্যেকে যারা আছে, তারা সাংবাদিকতার বাইরে অন্য কিছু করে বেশি টাকা আয় করতে, অনেক আর্থিকভাবে ভালো থাকতে পারে, কিন্তু সাংবাদিকতা করতে আসলে সমাজকে কিছু দেওয়ার জন্য, নিজের ভিতরে একটা চেতনা আছে, আমি কিছু একটা করতে চাই। সাংবাদিকতাকে বিক্রি করে অর্থ উপার্জনের জন্য কেউ এখানে আসে, সেটা যদি হয় তাহলে তার থেকে বড় ফল কিন্তু অন্য জায়গায় রয়ে গেছে। অনলাইনে পড়ছে তারা অনেকেই, কেউ না, বেশিরভাগই আপনারা অজানা আপনার লেখা করছে, আর কিছু আছে নিজস্ব মানুষ, আমার বাবা মা, আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব, আমার পরিচিত জন, তারাও আপনার লেখা পড়ে, তারাও আপনার মানুষ। এই যে দুটা পক্ষ, এই দুই পক্ষ থেকে নিজের দূর এবং স্বতন্ত্র অবস্থান ধরে রাখাটাই হলো বস্তুনিষ্ঠ। ফলে ওনাকে আমি খুব পছন্দ করি, কিন্তু ওনার একটা অন্যায় আচরণ আমি যেন চেপে না করি, কারণ উনি আমার আত্মীয়, উনি আমার বন্ধু, ওনার সাথে আমার সক্ষতা আছে। তার কারণে তার পরিবারকে গ্রহ করে রিপোর্ট করা হচ্ছে, এমনকি তার ছোট বাচ্চাকে পর্যন্ত রেহাই দেওয়া হচ্ছে। এগুলি সবই গেল চলে, এবং আমরা পরিবেশী বোধটা বুঝতে পারি না যে আমরা কোন জায়গায় গিয়ে থামবো সাংবাদিকতা করতে। সাংবাদিকতা একটা স্ট্রাকচার, কাঠামো। এই কাঠামোর বাইরে আসলে বলার কিছু নেই। কাঠামোটা কি? আমি যা পেয়েছি, আমি যেটুকু পেয়েছি তাকে ওই কাঠামোর মধ্যে একটা ইন্ট্রো থাকে, একটা এলাবোরেশন থাকে, কোড থাকে, এবং আমার একটা এন্ডিং থাকে। আমি এভাবে শেষ করে দিই। রিপোর্টারের নিজের মনে মাধুরী মিশিয়ে বলার কোনো জায়গা নেই, রিপোর্টারের কোনো মন্তব্য দিতে পারে। রিপোর্ট মানে হলো অপিনিয়ন লেস,
আপনার কোনো অভিযোগ যাবে যাওয়ার কোনো সুযোগ নাই ভোটিংয়ের। এবং আমি ব্যক্তিগতভাবে যেটাই বিশ্বাস করি, এমনকি আমার বিশ্বাস শক্তি পাকাপোক্ত থাকুক না কেন, আমার সেখানে সেটা তুলে ধরার কোনো জায়গা নেই। শুধুমাত্র হার্ড ফ্যাক্ট যেটুকু আমি তুলে ধরতে পারি কিছু জিনিস আছে আমাদেরকে একটু জার্নালিজম করতে গেলে নতুন একটু আমার দৃষ্টিটাকে প্রসারিত করতে হবে। এখানে দেয়ালের ভিতরে আমরা কাজ করছি, কিন্তু দেয়ালের উপরে ফিরে সেটাও কিন্তু আমাকে মনে রাখতে হবে। এবং আমরা একটা সমাজ মধ্য অবস্থায় বাস করি, সমাজে কিছু নিয়ম নীতি আছে, নীতি নৈতিকতার জায়গা আছে, সমাজের মানুষের সাথে মানুষের আচরণগত কিছু ন্যায্যতার জায়গা আছে। এখন সেইগুলো কি, যেমন এগুলো প্রভাব অনেক ধরনের প্রশিক্ষণ